হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গতকালকে ওয়েদার চেক করলাম, আজকে সকালবেলায় বরফ পড়ার কোনো সম্ভাবনা ছিল না, শুধুমাত্র কয়েক ফোঁটা বৃষ্টি পড়বে এই যা ওয়েদারে দেখাচ্ছিল। কিন্তু সকালবেলা আজকে আমি দিব্যি ঘুমোচ্ছিলাম, কাঞ্চন আমাকে অফিস থেকে ফোন করে বলল দেখো বাইরে কত স্নোফল হচ্ছে। ও মা, জানলা খুলে সত্যিই দেখছি যে এত স্নোফল হচ্ছে, কিন্তু স্নোগুলো না একটু তুলোর মতন হয়ে মাটিতে পড়তে এগুলো গলে যাচ্ছে। খুব একটা হেভি স্নোফল এটা না। আসলে যেহেতু আজকে বেশ ওয়েদার উইন্ডি ছিল সকাল থেকে, তাই হয়তো হাওয়ার সাথে সাথে বরফগুলো এলোমেলো হয়ে পড়ছে। তবে আর হয়তো 5-10 মিনিট মতো বরফ পড়তে পারে, তারপর আবার ঝকঝকে রোদ্দুর উঠবে। আসলে এই দেশের ওয়েদার সে তো আপনারা জানেন কেমন পাগলের মতো একটা ব্যাপার। যেই সব দিনগুলোতে সকালবেলায় খুব বৃষ্টি হয় ওই সব দিনগুলোতে কাঞ্চন না অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসের জন্য। আসলে বৃষ্টি পড়লে বাস ট্রেন সবই তো একটু এলোমেলো হয়ে যায়, আর 5-10 মিনিট এমনিতেই লেট হয়ে যায়, তাই হাতে সময় রেখেই বাড়ি থেকে যায়। ওই তাড়াহুড়োর জন্যই আজকে হয়তো এই যে ডেটের যে উডেন কিউব গুলো রয়েছে সেগুলো বদলে যেতে পারেনি। তো আমি ঘুম থেকে উঠে যেটা করলাম, সবার আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম। শুধুমাত্র ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে এসে আগে ওর খাবারটা চাপিয়ে দিলাম, কারণ এখন অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় বাজে 9:30। আজকে মিহি ঘুম থেকে ওঠেনি আর আমিও জাগাইনি, তো এখন ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ঝটপট করে আমি ওর জন্য আজকে একটু চিড়ে খেজুর আর ফর্মুলার একটা মিক্স বানিয়ে নিচ্ছি। চিড়ে ধুয়ে গরম জলে দিলে এমনিতেই ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর খেজুরটা আমি ভেজাইনি, যেটা করলাম একদম ওই চিড়ের সঙ্গে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। শেষে একটু ফর্মুলা মিশিয়ে দিলাম। এখন চলুন ওকে খাইয়ে দিয়ে আমি বিছানাপত্র সব গুছিয়ে ফেলবো। এই ধরুন প্রায় 9:30 থেকে 10টা কিংবা তার আগে পিছের সময়গুলোতে আমার না খুব তাড়াহুড়োর মধ্যে সকালটা কেটে যায়। তার কারণ মিহিকে খাওয়ানো, রান্নার জোগাড় যন্ত্র করা, নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা, আবার ভিডিওর কিছু এডিটিং বাকি থাকলে সেগুলো করা, বিছানা পরিষ্কার, সব মিলিয়ে আমার এই সময়টা ভীষণ ব্যস্তময় কাটে। তো যাই হোক, ওদিকে আমি বিছানাপত্র সব গুছিয়ে দিয়ে মিহিকে স্নান করিয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। আর জানেন তো, আমার মিহির না একটা অভ্যেস আছে, এটা ভালো কি খারাপ জানি না, তবে আমার মনে হয় একরকম ভালোই। সেটা হলো একটু গরম গরম দুধ না পেলে ওর ঠিক ঘুম আসে। তাই হোক সে 20 ml কিংবা 30 ml, জাস্ট একটুখানি মুখে গরম দুধ ধরলেই ও দিব্যি আরামে ঘুমিয়ে পড়ে। টানা অনেকক্ষণ তো আর ঘুমোয় না, তাই ওই ঘুম পাড়িয়ে দিলাম ঠিকই, কতক্ষণ ঘুমোবে এটাই যা দেখার। এই ফাঁকে আমি আবার রান্নাঘরে এসে আজকের রান্নাবান্না শুরু করলাম। অ্যানিভার্সারির পর থেকে জানেন 4-5 দিন হয়ে গিয়েছে আমি এখনো রান্নাবান্না করিনি। ওই দিন তো কত রান্না করেছিলাম, সেই রান্না হলো, তারপর আবার আমার এক বান্ধবী আবার খাবার দিয়ে গিয়েছিল বেশ অনেকটা। তো সেই সব খাবার শেষ করতে করতে আমাদের বেশ 3 দিন মতো কেটে গিয়েছে। আর গতকালকে আমি বাইরে থেকে বেন্তো আনতে বলেছিলাম কাঞ্চনকে, তো সেটা দিয়ে আমরা ডিনার সেরে নিয়েছি, আর কাঞ্চন ওর অফিসের ক্যান্টিনে আজকে খেয়ে নেবে। তাই ভাবলাম অনেক দিন তো হলো, এবার একটু ভালো মন্দ রান্না করা যাক। আজকে ফ্রিজ থেকে মুরগি বের করেছিলাম সকাল সকাল, তো সেইটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে সুন্দর নরম হয়ে গিয়েছে। তো ওটাকে আমি কেটে পরিষ্কার করে একটা সাইডে জল ঝরাতে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি আলুগুলো ভেজে নিলাম। আজকে একটাই বাড়িতে আলু রয়েছে, আলু আগামীকালকে আর না আনলে একেবারেই নয়। তো যাই হোক, আলু আমি ভেজে তুলে নিলাম, আর এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। লাল লাল যে পেঁয়াজগুলো এনেছিলাম কস্কো থেকে, ওই পেঁয়াজ আর রসুন থেতো এখন ভাজতে দিলাম। এখন আর আমি রসুন বাটা খুব একটা ইউজ করি না, আমি যেটা করি থেতো করা রসুন দিয়ে দিই। ওই মাংসের সঙ্গে কষতে কষতে রসুন এমনিতেই গলে যায়। তো এদিকে পেঁয়াজ রসুন বেশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করলাম আদা বাটা। আমি যে কোনো রান্নায় আদা বাটা দেওয়ার হলে একটু বেশি করেই দিই, তার কারণ আমার আদা বাটার ফ্লেভারটা ভীষণ পছন্দের। অনেক দিন তো হয়ে গেল এই দেশে আছি, খুব একটা লাল পেঁয়াজে রান্না করার অভ্যেস আমার এখন আর নেই। তাই এই লাল পেঁয়াজ বাজার থেকে আনার পর এইবার দেখছি রান্না করতে গেলে তরকারির রং হয়ে যাচ্ছে অনেকটা কালচে টাইপের। তো তারপর একটুখানি ভেবে চিনতে ভালো করে বুঝে যেটা দেখলাম, এই লাল পেঁয়াজ যেহেতু অনেকটাই লাল, আমাদের দেশের যে লাল পেঁয়াজ তার থেকে অনেক খয়েরি এই লাল পেঁয়াজ, তাই এটাকে বেশি না ভেজে অল্প অল্প নরম হয়ে গেলে কষিয়ে তারপর রান্না করলে খুব একটা কালচে রং তখন আর ধরে না।
আর এই দেখুন মাংসটাকে আমি সুন্দর মতো চামড়া পরিষ্কার করে ভালো মতো ধুয়ে রেখেছি। এটা বেসিক্যালি একটা দেশি মুরগি, আই মিন ওই হার্ড চিকেন, প্রচুর তেল হয়। তেলগুলো আমি যেটা করেছি ছুরি দিয়ে কেটে ফেলে দিয়েছি। আর আজকে মুরগির স্কিনটা আমি রাখিনি, তার কারণ আমার মনে হলো আজকে মুরগির স্কিনটা খুব একটা পরিষ্কার ছিল না, তো ওই কারণে আমি ফেলে দিয়েছি। না হলে মুরগির স্কিন আমার ভীষণ পছন্দের, আমি সবসময় মুরগির স্কিন আলাদা করে রেখেই রান্না করি। তো যাই হোক, এদিকে মশলা কষানো হয়ে যাবার পর আমি ওই যে ধুয়ে রাখা জল ঝরানো মাংসগুলো একে একে মশলার সঙ্গে অ্যাড করলাম। এই শক্ত মুরগিগুলো দেখতে বড়সড় হলে কি হবে, কাটলে ওই চামড়া ফেলে দিলে এর খুব একটা বাকি বেঁচে থাকে না। দেখুন কতটুকুনি মাংস হয়েছে। যাই হোক, মশলার সাথে এখন সমস্ত মাংসগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওইদিকে আবার মিহি গিয়েছে ঘুম থেকে উঠে, কান্না জুড়েছে, তাই ঝটপট করে আমি সাবান দিয়ে গরম জলে হাতটা ধুলাম, তারপর তাকে আবার নিয়ে আসবো। কোলে এখন না তুললে আর রক্ষে নেই। আমাদের মিহি বড় হচ্ছে, আর একটা বিষয় খুব লক্ষ্য করছি, কোনো কিছু মন মতো না হলে খুব চিৎকার চেঁচামেচি করে, খুব অভিনয় করে করে কান্না করতে পারে। এই মুরগির নাম এমনি এমনিতে কিন্তু শক্ত মুরগি না, আসলে এত শক্ত এই মুরগিগুলো, রান্নার সময় আপনি টের পাবেন এগুলো পোলট্রি বা সাধারণ যে ব্রয়লার চিকেন তার থেকে কতখানি আলাদা। এগুলো হলো বিদেশের দেশি চিকেন, আমাদের দেশে যে দেশি চিকেন কিনতে পাওয়া যায় ব্যাপারটা ঠিক ওই রকম, তবে খেতে কিন্তু দারুণ। কাঁচা অবস্থায় যেটুকুনি যা নরম থাকে, রান্নায় কড়াইতে দিলেই যেন সেগুলো আরো বেশি পাথরের মতো জঠুর হয়ে যায়। তাই এগুলোকে প্রেসার কুক না করলে অসম্ভব, তাই এগুলোকে প্রেসার কুক না করে খাওয়া একরকম অসম্ভব প্রায়। অতক্ষণ কোলে নিয়ে তো রান্না করা যায় না, আসলে ওই কারণে আমি ওকে স্ট্রলারে বসিয়ে দিলাম। স্ট্রলারে বসালে তাহলে আমাকে চুপচাপ দেখতে পারবে। এমনিতেও বেশিক্ষণ এখন আর স্ট্রলারেও বসতে চায় না, আমাকে সেই ওকে কেরিয়ার ব্যাগে করে কোলে উঠোতেই হবে। তাই তাই জন্য আমি শাকগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করতে পারি। ওদিকে মাংস আমার কষানো হয়ে গিয়েছে। তো এখানে শাক রান্না করার জন্য আমি যেটা করব, প্রেসার কুকারে শাকগুলো দিয়ে একটু নুন ছিটিয়ে ধরুন প্রায় একটা সিটি মতো দিয়ে সঙ্গে সঙ্গে হাওয়াটা বের করে দেব। তাতে কি হবে, শাকটা সুন্দর খেতেও লাগবে আর বেশ একটু নরম নরমও হবে। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হলো না, এগুলো হলো সর্ষে শাক। ওই যে আমার বান্ধবী দিয়ে গিয়েছিল, সেখান থেকে আরো কিছু বেঁচে ছিল, তো সেগুলোই আজকে সব রান্না করে ফেললাম। আর এখানে এই যে মাংসের ঢাকনা খুলে দেখছি বেশ জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আসলে অনেকবার জল দিয়ে দিয়ে মাংসগুলোকে বেশ তেল উঠে আসা না পর্যন্ত বারবার কষিয়ে নিয়েছি। এইবার ওই যে শাকটা নাবিয়ে নিয়েছি, ওই ফাঁকে আবার প্রেসার কুকার করলাম মাংসগুলোকে। আর এখানে কড়াইটা আবার পরিষ্কার করে এখানে তেল দিলাম, তারপর ফোড়ন দিলাম কাঁচা পেঁয়াজ আর বেশ খানিকটা রসুন কুচি। এর মধ্যে শাকটা আমি দেব, তার আগে কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। আমার জানেন তো কাঁচা লঙ্কার বীজ একেবারেই পছন্দ না, তো ওই কারণে আমি যেটা করি, এই ফ্রোজেন কাঁচা লঙ্কাগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখি, তারপর একটা কাঠির সাহায্যে মাঝ বরাবর কেটে বীজগুলো ফেলে তারপর যে কোনো রান্নায় ব্যবহার করি। আপনি যতই বলুন না কেন, প্রেসার কুকারে শাক সিদ্ধ করা একরকম আর কড়াইতে সিদ্ধ করা আরেক রকম। প্রেসার কুকারে শাক সিদ্ধ করলে একটু বেশি যেন গলে যায় আর ব্যাপারটা কেমন যেন একটা ল্যাদল্যাদে টাইপের হয়ে যায়। তো যাই হোক, আমি আগের দিন ওই কড়াইতেই করেছিলাম, তবে আজকে হাতে সময় একেবারেই নেই, তাই ঝটপট কাজ শেষ করার জন্য আমি কুকার করে নিয়েছি। তো এখানে আমি আর একটু হলুদ দিলাম, ভালো মতো শাকটা ভেজে আমি তুলে নিয়েছি। আর এই ফাঁকে আমি মাংসে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি, তাহলে দুটো মিলেমিশে খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়। আর দেখুন ওপরে কি সুন্দর রংটা ধরেছে। যাই হোক, কিচেন ক্লিন করে আমি এখন হাতের বাদবাকি কাজগুলো করে নেব। মিহি ওদিকে ঘ্যান ঘ্যান করছে। আসলে ছোট মানুষ তো, দুপুরবেলাতে আবার ঘুম পেয়ে গিয়েছে। আমি যেটা এখন করব, এই ফুলদানির ফুল ভালো সতেজ রাখার জন্য জলগুলোকে বারবার বদলে দিতে হয়। তো আজকে ওই জল বদলানোর জন্য আমি সিঙ্কের ওপর নিয়ে এলাম। এগুলো হলো ওই যে আমাদের বিবাহ বার্ষিকীর ফুল। দেখলাম এর মধ্যে আবার একটা জবও রয়েছে। আসলে শীতকাল তো, এদেশেও এখন গম জব সবই চাষ হয়। তো যাই হোক, আমি ঝটপট করে হাতের কাজগুলো সারবো, আমার মেয়েকে আবার একটু ফ্রেশ করিয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো, তারপর না হয় নিজে আবার ফ্রেশ হবো, স্নান করবো, একে একে সবকিছু করা যাবে।
ঘড়িতে সময় এখন প্রায় দুপুর 2টো মতো। মিহিকে আর কিছুতেই স্ট্রলারের উপর বসিয়ে রাখা গেল না, তাই আমি ওকে কেরিয়ার করে নিয়েছি। যেহেতু সময় এখন বেশ বেলা হয়ে গিয়েছে, তাই ভাবলাম ওকে আমি লাঞ্চটাও করিয়ে দিই। তো এখন যেহেতু মিহি সবে সবে ডিম খাওয়া শুরু করেছে, ডিম বলতে ডিমের কুসুম, তো ডিমের যে একটা ডিম তার অর্ধেকটা পরিমাণ কুসুম ও খাবারের সঙ্গে দুপুরবেলায় কেবলমাত্র নেয়। আমি চেষ্টা করি ওকে দুপুর ওই 2টো 2:30-টের মধ্যে খাবারটি খাইয়ে দেওয়ার। যেহেতু আমিষ জাতীয় যে কোনো প্রোটিন খাবার প্রথম খেলে বাচ্চাদের অ্যালার্জির একটা সমস্যা থাকে। সবেমাত্র মিহি 3 দিন মতো খেয়েছে, তো আমি ওই জন্য পরপর আমি যেটা করেছি দুপুর 2টো থেকে 2:30-টের মধ্যে ওকে খাবারটি খাইয়ে দেওয়ার। তাতে কি হয়, যদি অ্যালার্জি বা কোনো পেটে ব্যথার সমস্যা হয় আমি সঙ্গে সঙ্গে ওকে ক্লিনিকে নিয়ে যেতে পারবো। বেশি রাত করে খাওয়ালে তো সেটা সম্ভব নয়, তার কারণ এখানকার নর্মাল যে ক্লিনিকগুলো রয়েছে সেগুলো ওই 5টা 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়। মিহি, মাম্মা, ই শঙ্কপটি দেখুন কি সুন্দর, এইরকম ভাবে পুরো জায়গাটা জুড়ে এইভাবে সাকুরা ফুলের পাপড়ি পড়ে রয়েছে। পুরো গাছটা জুড়ে সাকুরা ফুল ভরা। যদিও শেষের দিকে আমাদের এই পার্কটাতে স্নোফল হোক বা প্রচণ্ড গরমের দুপুর কিংবা ঠান্ডা শীতল সকাল, সব বেলাতেই পার্কটা ভীষণ সুন্দর, তাই না মাম্মা? কিছু বলো। ও আবার দেখছে এভাবে। আমাদের এখানে তো বলা যায় প্রায় বসন্তকাল এসেই গিয়েছে। আসলে সাকুরা ফুলের দেখা পাওয়া মানেই একরকম বসন্ত চলে আসা। আর এখন দিনের পরিমাণটাও বেশ অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। বিকেল 5:30 পর্যন্ত আজকাল দিনের আলো দিব্যি দেখা যায়। তো ওই বিকেল 4:30 নাগাদ আমি মিহিকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। চারপাশটা ঘুরে ঘুরে দেখবো, ওর একটু ভালো লাগবে। তো চলুন আমরা চারপাশটা ঘুরে দেখি। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। মিহি।